হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ম্যানেজ। তো আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো কলকাতার খুবই একটি জনপ্রিয় এবং দর্শনীয় স্থান ইকো পার্ক। তো এখানে কিভাবে আসবেন, কি দেখবেন, কিভাবে ঘুরবেন, এখানে টিকিটের মূল্য কত, এছাড়াও বর্তমানে ইকো পার্ক কতক্ষণ খোলা থাকে এবং কোথায় কোথায় খেতে পারবেন এবং মোট খরচ খরচা সহ সমস্ত তথ্য থাকছে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি যত পারেন শেয়ার করবেন। তো এবারে চলে আসি মূল ভিডিওতে। তো প্রথমেই বলি এখানে আপনারা কিভাবে আসবেন। যারা নামখানা থেকে আসতে চান তাদেরকে চলে আসতে হবে পার্ক সার্কাসে। তো আমরা সোনারপুর থেকে ট্রেনে করে চলে গেছিলাম পার্ক সার্কাসে। তারপরে প্ল্যাটফর্মে নেমে আপনাদেরকে সোজা চলে যেতে হবে ফ্লাইওভারের উপরে। তো ওখানে আপনারা প্রচুর বাস দেখতে পাবেন। ওখান থেকে নিউ টাউনগামী বা ইকো পার্কগামী যে কোনো বাসে করেই চলে আসতে পারেন ইকো পার্কে। যারা হাওড়া থেকে আসতে চান তাদেরকে হাওড়া থেকে বাসের মাধ্যমে আসতে হবে বিশ্ব বাংলাতে। তো এবারে বিশ্ব বাংলা থেকে প্রচুর অটো বা বাস পাওয়া যায় ইকো পার্কের উদ্দেশ্যে। তো অটো বা বাসে করে আপনারা চলে আসতে পারেন ইকো পার্কে। এছাড়াও হাওড়া থেকে ডাইরেক্ট ইকো পার্কগামী বাসও রয়েছে। তো আপনাদেরকে এখানে কিছু তথ্য জানিয়ে রাখি। ইকো পার্কে মোট 4টি গেট রয়েছে। এবার আপনারা যদি সপ্তম আশ্চর্য আগে দেখে নিতে চান তাহলে আপনাদেরকে 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে, কারণ 4 নম্বর গেটের একদম কাছাকাছিই রয়েছে সপ্তম আশ্চর্য। আমাদের বাস আমাদেরকে গেট নাম্বার 2-এ নামিয়ে দিয়েছিল, তাই আমাদের একটু অসুবিধা হয়েছিল। তো আপনারা যখনই ইকো পার্কে আসবেন চেষ্টা করবেন গেট নাম্বার 4 দিয়ে ঢোকার। এবার আমরা বাস থেকে নেমে গেছি আর আমরা এবারে যাচ্ছি টিকিট কাউন্টারের উদ্দেশ্যে। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর আপনাদের টিকিট কাটতে পার হেড 30 টাকা করে লাগবে। বাচ্চাদের ক্ষেত্রে 6 বছরের উপর থেকেই কিন্তু টিকিট লাগবে। তো এবারে আমরা প্রবেশ করলাম ইকো পার্কের ভিতরে। তো এই যে ডুও সাইকেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনাদেরকে 30 মিনিট ঘোরাবে আর নেবে 150 টাকা। আর ভেহিকেলস গাড়িগুলো 100 টাকা চার্জ করবে। এখানে আপনারা চাইলে বোটিংও করতে পারেন। বোটিং করতে 150 টাকা লাগবে। তো দেখুন এখানে বোঝানো আছে কোন দিকে কি আছে। আর সবার প্রথমে আমরা দেখে নেব জাপানিজ ফরেস্ট। আর জাপানিজ ফরেস্ট নিয়ে সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে কিন্তু আছে, আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। গেট নাম্বার 2 দিয়ে ঢুকে বাঁ দিকে সোজা চলে গেলেই কিন্তু রয়েছে জাপানিজ ফরেস্ট। জাপানিজ ফরেস্টে ঢোকার আগের মুহূর্তে দেখতে পেলাম এই টয় ট্রেনটি। আপনারা যদি টয় ট্রেনে উঠে শুধুমাত্র ছবি তুলতে চান সেক্ষেত্রে 10 টাকা পার হেড, আর যদি আপনারা টয় ট্রেনে চড়তে চান সেক্ষেত্রে 150 টাকা নন এসির জন্য আর 250 টাকা এসির জন্য। তো জাপানিজ ফরেস্টটা আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। ভিতরে এরকম একটা বুদ্ধা প্যাগোডা রয়েছে আর এর ভিতরেই রয়েছে বুদ্ধদেবের মূর্তি। আর দেখুন এর মধ্যে দিয়ে কিন্তু হাঁটতে আপনাদেরকে অপূর্ব সুন্দর লাগবে। আর এখানে আপনাদেরকে কিছু কথা বলে রাখি, জাপানিজ ফরেস্ট থেকে বাম দিকে বেরোলেই কিন্তু প্রচুর খাবার স্টল দেখতে পাবেন। এছাড়াও ইকো পার্কের সমস্ত গেটগুলির সামনে কিন্তু প্রচুর খাবার স্টল রয়েছে, সেখান থেকেও আপনারা খেতে পারেন। আপনারা চাইলে ঘর থেকে খাবার নিয়ে এসে এখানে খেতে পারেন। আর জাপানিজ ফরেস্ট থেকে বাম দিকে বেরিয়ে সোজা চলে গেলে দেখতে পাবেন আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার দেখে নিয়ে চলে আসুন ইকো পার্কের ভিতরে যে সমস্ত দর্শনীয় স্থানগুলি রয়েছে সেগুলিকে দেখে নেওয়ার জন্য। আর একদম শেষে দেখে নেবেন 7 ওয়ান্ডার্স বা সপ্তম আশ্চর্য। আর এখানে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি, এই ইকো পার্ক কিন্তু খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত, সকাল 11টা থেকে সন্ধ্যা 7:30টা পর্যন্ত। সোমবার কিন্তু বন্ধ থাকে। আর ইকো পার্কের ভিতরে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে, আপনারা চাইলে সেগুলিতে অংশগ্রহণ করতে পারেন। তারপরে চলে আসুন রোজ গার্ডেন দেখার জন্য। আইফেল টাওয়ার দেখে সোজা গিয়ে ডান দিকে গেলেই রয়েছে এই রোজ গার্ডেন। আপনারা যদি শীতকালে যান তাহলে কিন্তু ওখানে প্রচুর পরিমাণে বিভিন্ন ভ্যারাইটির গোলাপ ফুল দেখতে পাবেন।
রোজ গার্ডেন দেখে চলে আসুন মিস্ট গার্ডেন দেখার উদ্দেশ্যে। তো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। মিস্ট গার্ডেন দেখে চলে আসুন মাস্ক গার্ডেন দেখার জন্য। তো এই গার্ডেনে বিভিন্ন ধরনের মুখোশ রয়েছে। আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে একটা এরকম পার্ক মতো রয়েছে। এবারে যাচ্ছি 7 ওয়ান্ডার্সে টিকিট কেটে প্রবেশের জন্য। তো দেখুন 1 জানুয়ারিতে গেছি বলে কীরকম লাইন পড়েছে। এখানেও টিকিট কাটতে পার হেড 30 টাকা। তো এবারে টিকিট কেটে যাচ্ছি 7 ওয়ান্ডার্স দেখার উদ্দেশ্যে। তো আপনাদেরকে এক ধার থেকে সমস্ত 7 ওয়ান্ডার্সগুলো দেখিয়ে যাব। তো প্রথমেই দেখে নিলাম মিশরের পিরামিড। তো এই ক্যাম্পাসের ভিতরে মোট 3টি পিরামিড রয়েছে, একটি তুতেনখামেনের, একটি খুফুর আর একটি নেফার্টিটির। তো দেখুন এগুলিকে দেখলে আপনি বুঝতেই পারবেন না এগুলি আসল নাকি নকল। পুরো মিশরীয় পিরামিডের আদলে ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে এই সমস্ত পিরামিডগুলি। তো এবারে আপনারা এই যে স্ট্যাচুটিকে দেখতে পাচ্ছেন এটির নাম স্ফিংস। তো মিশরীয়রা মনে করেন যে এই স্ট্যাচুটি নাকি রাত্রিবেলায় মিশরীয়দের সমস্ত পিরামিড পাহারা দেয়। পুরো একেবারে মিনি ইজিপ্ট ইন কলকাতা। তো ডান দিকে এই যে পিরামিডটি দেখতে পাচ্ছেন এটি হলো খুফুর পিরামিড, আর এর ভিতরেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়, আর এখানে কোনো টিকিট লাগে না। তো এবারে ঢুকে গেছি পিরামিডের ভিতরে। এবারে ভিতরের কারুকার্যগুলো শুধু দেখুন, পুরো একদম রিয়েল পিরামিডের মতন। আর এই পিরামিডের ভিতরেই রয়েছে কিন্তু একটি আকর্ষণীয় মমি। মিশরীয় পিরামিড দেখে চলে গেলাম সপ্তম আশ্চর্যের অন্যতম ভারতীয় ঐতিহ্য তাজমহল দেখার উদ্দেশ্যে। আমি তো জাস্ট গিয়ে আমার চোখ কপালে উঠেছে। একসঙ্গে এরকম 7টা সপ্তম আশ্চর্য দেখতে পাবো কখনো ভাবিনি। আর সমস্ত স্থাপত্যগুলি পুরো আসলের মতো করে তৈরি করা হয়েছে। আর আসল তাজমহলের গায়ে যেরকম অসংখ্য সূক্ষ্ম কারুকার্য ছিল সেগুলোকেও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো আরেকটু পরে যখন রাত্রিবেলা আলো জ্বলবে তখন আরও সুন্দর লাগবে। এবারে যাচ্ছি রোমের কলোসিয়াম দেখার উদ্দেশ্যে। তো আপনাদেরকে এবারে বলে দিই এই কলোসিয়াম হচ্ছে আসলে প্রাচীন রোমের এবং গ্রিসের কৃতদাসদের সাথে পশুদের লড়াই করানো হতো, এবং সেই লড়াই গ্যালারিতে বসে উপভোগ করতেন রোমান এবং গ্রিক অভিজাতরা। রোমের কলোসিয়াম দেখে চলে গেলাম চীনের প্রাচীরে। আবার চীনের প্রাচীর থেকে চলে এলাম ইস্টার আইল্যান্ডের রহস্যময় মূর্তিগুলি দেখার জন্য। এগুলি মোয়ে নামেও পরিচিত। ইস্টার আইল্যান্ডের রহস্যময় মূর্তি দেখে চলে এলাম পেরুর পেট্রা জর্ডান দেখার উদ্দেশ্যে। এটি ছিল মরুভূমিতে তৈরি হওয়া একটি রাজপ্রাসাদ। তো এর ভিতরে তেমন বিশেষ কিছু নেই। এরপরে চলে গেলাম সপ্তম আশ্চর্যের অন্যতম পোপ দেখার জন্য।
তো এই পোপের স্ট্যাচু শান্তির প্রতীক এবং ইনি দুহাত ভরে সবাইকে আশীর্বাদ করে চলেছেন। আমরা যখন পাখি বিতানে গেছিলাম, পাখি বিতানটি তখন বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে চলে গেলাম মিউজিক্যাল ফাউন্টেন দেখার জন্য। তো এখানে দেখুন লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে। এটা শুধুমাত্র সন্ধ্যা 6:30 থেকে শুরু হয়, তাই আমি রেফার করব আপনারা একটু সন্ধ্যা পর্যন্ত থাকবেন, তাহলে এই সমস্ত রাত্রিবেলায় যে সপ্তম আশ্চর্যগুলোতে লাইটিং জ্বলে যে ভিউটা আসে সেটা কিন্তু অসাধারণ লাগে। ইকো পার্কের ভিতরে কিন্তু একটা ছোট্ট গ্রামের পরিবেশ সৃষ্টি করা আছে, যেটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে, কিন্তু আমরা জানতাম না বলে ওটিকে আমরা আর দেখিনি, তাই বলছি আপনারা ওখান থেকে একটু দেখে নেবেন। তো আজ সারাদিনটা ভালোই কাটলো, কিন্তু এবারে বাড়ি ফেরার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।